আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 2022 ব্যাচের ক্র্যাশ কোর্সের আজকের সকালের বাংলা ক্লাসে। বন্ধুরা, তোমরা সবাই জানো যে গতকালকে আমরা মাসি পিসি প্রবন্ধটা নিয়ে পড়ছিলাম। সেখানে আমরা প্রথম ক্লাসটা মূলত করে ফেলেছি এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল প্রথম ক্লাসে যতটুকু কভার করা পসিবল হয়েছিল আমরা কিন্তু করে ফেলেছিলাম। তো আজকের ক্লাসে মূলত তার পরবর্তী অংশ থেকে আমরা পড়া শুরু করব এবং চেষ্টা করব যতটুকু সম্ভব শেষ করে ফেলা। যদি শেষ হয়ে যায় খুবই ভালো, অন্যথায় যতটুকু আজকে আমাদের পড়া পসিবল ততটুকু আমরা হচ্ছে সবাই মিলে পড়ে ফেলবো। তার আগে বন্ধুরা, কে কোথা থেকে ক্লাসটিতে জয়েন করেছো তা একটু জানিয়ে দাও এবং বাকি বন্ধুদেরকে একটু জলদি জলদি মেনশন করে দাও যেন সবাই চলে আসে এবং একসাথে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। ইতিমধ্যে অনেক বন্ধুরাই আমাদের সাথে জয়েন করে ফেলেছে। বাকিরা সবাই চলে আসলে আমরা একসাথে কিন্তু ক্লাসটা শুরু করে দিতে পারবো। সেই জন্য কি করতে হবে, কষ্ট করে একটু বাকি বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে, ওদের ইনবক্সে ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দিতেও পারো, তাহলেও কিন্তু বাকিরা ক্লাসে জয়েন করে ফেলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু গত ক্লাসে বলেছিলাম, তাই না? যে মাসি পিসি এই যে প্রবন্ধটা আমরা পড়ছি, এখানে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলা হয়েছে। আমরা যতবারই বন্দ্যোপাধ্যায় শব্দটি বলবো বা লিখবো আমরা সতর্ক থাকবো, কিন্তু কারণ হচ্ছে মানুষজন সাধারণত এখানে পদ্মায় বলে ফেলে, পয়ের সাথে যে একটা আকার আছে সেটা মিস হয়ে যায়। আমরা কবি পরিচিতি থেকে পড়েছিলাম যে জন্ম মৃত্যু সাল সহ গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ছিল সেগুলো তোমাদেরকে একদম দাগিয়ে দিয়েছিলাম যে কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হিসেবে। ঠিক আছে? আর হচ্ছে কি কি বলেছিলাম বলতো, তিনি যে ছোট গল্প উপন্যাস সেগুলো রচনা করেছেন সেগুলোর সংখ্যাগুলো বলতো যারা লাস্ট ক্লাসে ছিল, যে মাসি পিসি প্রবন্ধটাতে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা যে বলা হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় কতগুলো ছোট গল্প রচনা করেছেন। যারা আমার সাথে লাস্ট ক্লাসে ছিল সবার পারা উচিত, কেউ বই দেখে বলো না, যারা পারো নর্মালি মনে আছে লাস্ট ক্লাস থেকে তারা কিন্তু আমাকে একটু কমেন্টে এই জিনিসটি জানিয়ে দিতে পারো যে মাসি পিসি এই প্রবন্ধটিতে তোমার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায় কতগুলো ছোট গল্প রচনা করেছেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো ইতিমধ্যে অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করে ফেলেছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সো আমি একটু যদি তোমাদের নাম পড়ে ফেলি, দেখি কারা কারা আমাদের সাথে জয়েন করেছে। সাদিয়া আফরিন ইতি জয়েন করেছো, জান্নাতুল জাবিন, তাহমিনা আক্তার, মিম সরকার, রাইহান রাইহান আছে, সুহাদা আক্তার আছো, ইমাম হোসেন আছো, ফাইজা হাসান আছো, ইফতা হোসেন সাগর আছো, আসাদুজ্জামান রনি আছো, মুস্তফা আবরার, সুহাদা, তারপর হচ্ছে নুসরাত জাহান, মাহবুবা সিদ্দিকা, বিএমআর মাকসুদ, তারপর হচ্ছে ইসরাত জাহান দালিয়া আছে, আশফাকুল করিম আছো, মাহিদ হাসান চৌধুরী আছো, জান্নাতুল জাবিন জিজ্ঞেস করেছো ভাইয়া কেমন আছেন, নুসরাত আলম আছে বরিশাল থেকে, ইতুল চকি আছে নমস্কার ভাইয়া জানিয়েছো। আচ্ছা, সুদীপ্ত রয় আছো, জান্নাতুল জাবিন, নাইম, তারপর হচ্ছে নুসরাত আলম সহ আরো অনেক বন্ধুরাই আমাদের সাথে জয়েন করেছে। আমার প্রশ্নটার উত্তর দিয়েছে হচ্ছে মেঘলা, শারমিলা, তারপর হচ্ছে যে ফাতিহুল হাসান তাইফুর, তোমার নাম দেখে ফেলেছি। সাদিয়া আহমেদ মিম জিজ্ঞেস করেছো কেমন আছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইদুল বলেছো 300টা, মাহাদি 300টা, মুশফিকুর রহমান রাফি বলেছো 300টা, সাদিয়া আফরিন ইবনাদ বলেছো 300, ইমাম হোসেন বলেছো 300। অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে কি আর কি কি আছে দেখি। আচ্ছা, তো মোটামুটি সবাই যারা উত্তর দিয়েছো 300টা। আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এখানে মূলত 300টা ছোট গল্প রচনার কথা বলা হয়েছে, যারা ক্লাসটাতে ছিল তারা মনে রেখেছো। অনেকেই সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, জিজ্ঞেস করেছো কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সেটাও একটু আমাকে জানাতে পারো। তো আমরা লাস্ট ক্লাসে যতটুকু পড়েছিলাম তারপরে থেকে আমরা চলো আজকে এখনই পড়া শুরু করে দিই। মূলত যে বিষয়টুকু আমরা শেষ ক্লাসে একদম যদি একটু সামারির মতো বলি, যে আমরা দেখেছিলাম মাসি এবং পিসির কাছে আহলাদি নামক একজন মেয়ে থাকে, যে হচ্ছে তাদের অত্যন্ত প্রিয় আদরে তার নিজের মেয়ের মতো তারা লালন পালন করেছে এবং আপনজন বলতে আহলাদির আসলে মাসি পিসি ছাড়া আর কেউ নাই। একইভাবে মাসি পিসির আপনজন ছাড়া আহলাদি ছাড়া কিন্তু আর কেউ নাই। তো সেই জায়গা থেকে আহলাদি যখন তাকে বিবাহ দেওয়া হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে, বিয়ের পরে সে তার শ্বশুর বাড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। দেখা গিয়েছে তার খাবার তাকে খেতে দেওয়া হয়নি, তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে, মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে, যে কারণে
আহলাদি কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আহলাদি কিন্তু কি করেছে, আচ্ছা, আহলাদি কিন্তু চলে এসেছে হচ্ছে তোমার কোথায় বলতো, মাসি পিসির বাড়িতে, তাই না? তো মাসি পিসির বাড়িতে যখন চলে এসেছে তখন কিন্তু মাসি পিসি তাকে আর ফিরিয়ে দিতে পারেনি। ফিরিয়ে দেওয়া মানে কি, ফিরিয়ে দেওয়া বলতে বোঝাতে যাচ্ছে এমন না যে তাকে তার বাড়িতে চলে যেতে বলবে বা এমন কিছু, এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণটা হচ্ছে যে দেখা গিয়েছে যে আহ যেটা বলছিলাম গত ক্লাসে, যে তুমি তোমার আপনজনকে জেনে শুনে তো কোনো বিপদের মুখে ফেলে দিতে পারো না, তাই না? তো যেহেতু তারা জানে যে শ্বশুর বাড়িতে আলাদি অনেক কি হয়, অনেক হচ্ছে তোমার নির্যাতনের শিকার হয়, নিপীড়নের শিকার হয়, সেখানে তারা আর তাকে পাঠাতে পারেনি বা পাঠায়নি। যতবারই তার স্বামী অর্থাৎ আহলাদির স্বামী যোগু এসেছে, তাকে লালন পালন মানে তাকে ঠিক মতো জামাই আদর করা হয়েছে, ঠিক মতো খাওয়ানো হয়েছে, সেই জন্য প্রয়োজনে তারা হচ্ছে তাদের আহ বিভিন্ন সম্পত্তি, যেমন সম্পত্তি বলছে এই কারণে কারণ তারা তাদের বাড়ির যে ছাগল একটা পালন করতো সেটাকেও তারা বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে জামাই আসার পরে জামাইয়ের জন্য যে খাতির যত্ন সেটা তারা করার চেষ্টা করেছে। অর্থাৎ জামাই হিসেবে তাকে কোনোটা অপমান, কোনো অপদস্থ কিন্তু তারা করেনি, বরং যতটুকু তাকে সম্মান করা সম্ভব সেটি করার চেষ্টা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে মাসি পিসি। কিন্তু আমরা তাদের এই যে অবস্থা থেকে, মানিক বন্দ্যোপাধ্যায় দেখো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। প্রথমে বলেছিলেন যে তাদের যে অবস্থাটা খারাপ এটা বুঝতে পারছে কিভাবে, যে জামাইয়ের ভরণ যে জামাইয়ের খাতির যত্ন করার জন্য তাদের বাড়ির ছাগলটা পর্যন্ত বেচে দিতে হয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পারছি কি যে তাদের যে তোমার আর্থিক অবস্থা মাসি পিসির সেটা কিন্তু একটু খারাপের দিকে ছিল বা একটু খারাপ ছিল, তাই না? তো মাসি পিসির আর্থিক অবস্থা যদি খারাপ হয়ে থাকে, তার উপর আবার এই আহ্লাদি অর্থাৎ তৃতীয় একজন মানুষ তাদের সাথে থাকা খাওয়া শুরু করেছে, সেই জায়গা থেকে তারা কিন্তু আর্থিক সংকটে পড়েছে। কিন্তু তাই বলে তারা কিন্তু কোনোভাবেই ধরো আহ্লাদির প্রতি অযত্ন, আহ্লাদির প্রতি বিরক্তি কোনো কিছুই তারা প্রকাশ করছে না। এই জন্য তারা চিন্তা করেছে যে তাদের যে উপার্জন, সেই উপার্জনের পাশাপাশি তাদের আরেকটু বাড়তি উপার্জন করা প্রয়োজন। সেটাই কি বলেছে, সেটাই হচ্ছে তারা, আমরা লাস্ট ক্লাসের একদম শেষে বলেছিলাম যে বাড়তি উপার্জনের পথটা কি, বাড়তি উপার্জনের পথটা হচ্ছে যে তারা তাদের গৃহস্থের উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেগুলো দূরে গিয়ে শহরে বেচে দিয়ে আসবে। কেন? কারণ শহরে কিন্তু সাধারণত এরকম ফ্রেশ টাটকা শাকসবজি পাওয়া যায় না। তুমি চিন্তা করে দেখো, আমরা যে শাকসবজিগুলো খাই সেগুলো কিন্তু বিভিন্ন অঞ্চলে গ্রাম থেকে আসে। কারণ বাজার বলো, বাংলাদেশের বড় বড় যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু এই সবগুলো জিনিস গ্রামাঞ্চল থেকে বিভিন্ন আহ দূর প্রান্ত থেকে চলে আসে, তাই না? তুমি ঢাকা শহরের ভিতরে ধরো কোথাও দেখেছো যে ফসলি ক্ষেত আছে? নাই, কিন্তু খুবই কম, তাই না? তো সেই জায়গাটা থেকে চিন্তা করে আমরা বুঝতে পারছি যে এই যে গ্রামের যে ফ্রেশ অর্থাৎ টাটকা শাকসবজি ফলমূল, সেগুলো তারা চিন্তা করেছে তারা হচ্ছে বাজারে গিয়ে শহরের বাজারে বেচে আসা যেতে পারে। তাহলে চলো পরবর্তী অংশ থেকে পড়া শুরু করি। এটা হচ্ছে ইন জেনারেল গত ক্লাসের একটা সামারি তোমাদেরকে বলে নিলাম, যেন যারা গত ক্লাসে ছিল না তাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? সেই থেকে শুরু গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল মাসি পিসির শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসা। গেরস্তের বাড়তি শাকসবজি বলতে বলতে মানে বোঝানো হয়েছে যে যেই শাকসবজিটা তারা উৎপাদন করে তারা তো সেটি তাদের নিজেদের খাবারের জন্য ব্যবহার করে। এরপরে যে বাড়তি কিছু অংশ থেকে যায়, ধরো 100টা, এটা কিভাবে বোঝায়, ধরো তারা হচ্ছে তোমার 100টা পটল উৎপাদন করেছে বা তাদের ফসলি জমিতে 100টা পটল উৎপাদিত হয়েছে, তার মধ্যে তারা 20টা খেতে পারে, বাকি 80টা কি করবে, ওইটাই হচ্ছে বাড়তি শাকসবজি। সেটা তারা গিয়ে শহরের বাজারে বেচে দিয়ে আসার কথা কিন্তু চিন্তা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে মাসি পিসির ভাব ছিল আগেও, অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তারা তার মানে আমরা বুঝতে পারছি এখানে মাসি পিসির কিন্তু তারা একদমই একা, মানে এখানে তাদের যে আর কোনো সঙ্গী বলো, তাদের আর কোনো প্রিয়জন বলো, প্রিয় মানুষ বলো, এগুলো কিন্তু এখানে কেউ নেই, ঠিক আছে? এখানে একদম তাদের নিজস্ব যে বিষয়টা, তাদের নিজেদের যে একটা ছোট্ট পরিবার, মাসি এবং পিসি এই দুজনের একটা ছোট পরিবার, সেটির কথাই মূলত এখানে বলা হচ্ছে। তারা তাদের সুখ দুঃখের কথা নিজেদের সাথে শেয়ার করে, তারা তাদের কষ্টের কথা নিজেদের সাথে শেয়ার করে। কারণ
আর তো কেউ নাই কথা বলার মতো, ঠিক আছে? তো দেখা যায় যে তুমি তোমার খুব দুঃখের কোন একটা কথা তোমার প্রিয় কোনো মানুষের সাথে দেখবা শেয়ার করবা, হয়তো এটা তোমার মা হতে পারে, তোমার কোনো প্রিয় বন্ধু হতে পারে, তাই না? ঠিক একইভাবে এখানে মাসি পিসির পরিবারে অর্থাৎ মাসি পিসিদের জীবনে মাসির জন্য পিসি, পিসির জন্য মাসি ছাড়া আর কিন্তু কেউ নাই। তো যেটা হয় যে তারা নিজেরাই নিজেদের সকল সুখ দুঃখের সঙ্গী হিসেবে কাজ করে, বুঝতে পেরেছো? তার তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট, কোন্দল বেঁধে যেত কারণে অকারণে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে যে তাদের মধ্যে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু হিংসা, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের মানে থাকে না কথা, দুইটা ডিফারেন্ট মানুষ, একটা কথা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে দুটি ভিন্ন মানুষের কখনো কিন্তু আহ সবসময় একদম একদম ভালো মতো চলা সম্ভব হয় না। তুমি যতই প্রিয় হোক, যতই ভালো মানুষ হোক, যতই তোমার মতামতের মিল থাকুক না কেন, দেখবা জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে কোনো না কোনো একটা সময়ে কথা কাটাকাটি হয়ে যেতে পারে। মন মানে মনে কষ্ট পেতেই পারে, এটাই স্বাভাবিক, এইভাবেই জীবন কিন্তু অতিবাহিত হয়। তুমি কখনো এক্সপেক্ট করতে পারবা না যে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোমার সব সময় ভালো মতো মানে চলবে। এমন হতে পারে তুমি তোমার কোনো কষ্টে তোমার কোনো কথায় সে কষ্ট পেতে পারে, অথবা তুমি তার কোনো কথায় কষ্ট পেতে পারে, খুবই স্বাভাবিক একটা বিষয়। বুঝতে পেরেছি আমরা সবাই? কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই অবশ্যই একটু করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, সিরাজুম রাখি চলে এসেছে, মাহাদি চলে এসেছো, মোফাজ্জল হোসেন চলে এসেছে, শাহরিয়ার আহমেদ চলে এসেছে, ফাতিহুল ইসলাম তাইজুর চলে এসেছে। আচ্ছা, সো অনেকেই চলে এসেছে। আচ্ছা, একজন বলেছে, আচ্ছা একজন বলেছে হচ্ছে ভাইয়া আটকে গিয়েছে, সবারই কি আটকে যাচ্ছে নাকি শুধু একজন দুইজনের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? একটু বলো তো যারা ক্লাসে আছো, একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, কোনো কনফিউশন থাকলে একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আর ক্লিয়ার থাকলেও, দেখতে পারলেও, কথা শুনতে পারলেও সেটাও একটু জানাতে পারো যে ভাইয়া ক্লিয়ার আছে, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? তো যারা ক্লাসটাতে আছো একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, ক্লিয়ার আছে বলছে। আচ্ছা, আবার এক দুজনের আটকাচ্ছে বলছে, একটা মিনিট তাহলে একটু সময় দাও তো দেখে নেই। আচ্ছা, ক্লিয়ার আছে, বেশিরভাগেরই তো ক্লিয়ার আছে বলছে, তাহলে আই থিঙ্ক যা সমস্যা হচ্ছে একটু হয়তো নেটওয়ার্কে একটু চেক করে নিতে পারো, হয়তো নেটওয়ার্কে কোনো ইস্যু তোমার এন্ড থেকে হচ্ছে, অথবা ওয়াইফাই টা থেকে বের হয়ে মোবাইল ডেটা কানেক্ট করতে পারো, অথবা লাইভটা একটু ক্লোজ করে দিয়ে আবার জয়েন করতে পারো, তাহলেও দেখবে যে ঠিক হয়ে যায়। এটা মাঝে মধ্যে এরকম হয়, অসুবিধা নেই, ঠিক আছে? পরবর্তীতে দেখো বলা হয়েছে পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সব থেকে লাগতো মাসির। আচ্ছা, এখানে যে জিনিসটা বলার চেষ্টা করা হয়েছে আমি যদি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি, যে মাসি পিসি একসাথে থাকছে, এখানে কোনো সমস্যা কিন্তু নাই, তারা একসাথে থাকছে, তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে, সবই ঠিকঠাক আছে, কিন্তু যেই জায়গাটাতে সমস্যা সেটা হলো যে তোমার তাদের মধ্যে একটা আধিপত্যের ব্যাপার কিন্তু থেকে যায়, ঠিক আছে? আধিপত্যের ব্যাপারটা কেমন আমি যদি তোমাদেরকে একটু বলি তাহলে আমার মনে হয় যে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। সেটা হচ্ছে যে তোমার আহ আধিপত্য বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে যে পিসি তো এই বাড়ির মেয়ে, এই বাড়ির মেয়ে বলতে মূলত যেই বাড়িটাতে তারা থাকে সেই বাড়ির কথা হচ্ছে এখানে বলার চেষ্টা করা হয়েছে। তো যেহেতু তারা যে বাড়িতে থাকে সেই বাড়িতেই হচ্ছে তারা এই জিনিসটা বলা হয়েছে, তো সেই জায়গা থেকে তোমার মূলত তার মধ্যে একটা কিন্তু অহংকারের ভাব মাঝে মধ্যে থেকে যায়, এই জিনিসটার কথাই মূলত এখানে হচ্ছে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও, হ্যাঁ? যদি কোনো আহ মানে প্রবলেম হয়ে থাকে এটা কিন্তু অবশ্যই জানাতে হবে, কারণ অনেকেই দেখতেছি কমেন্ট করছে যে শুনতে পারছে না, আবার অনেকেই বলছে যে শুনতে পারছে। সো একটু শিওর হও যে ভাইয়া শুনতে পারছি, তারপরে আমরা কন্টিনিউ করি, বিকজ এক্সপ্লেনেশন স্লাইড মানে পুরাটাই তো এক্সপ্লেনেশনের উপর। তো সেখান থেকে যদি তোমরা শুনতে না পারো তাহলে আসলে কিছু কিছু জায়গায় একটু হয়তো প্রবলেম ফেস করতে হতে পারে, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে। সবাই একটু, সবাই একমত হই আমরা যে সবাই সুন্দর মতো শুনতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি কিনা, ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লিয়ার আছে, সবাই ক্লিয়ার আছে, তাহলে আমরা কন্টিনিউ করি, ঠিক আছে। ওকে। সো যেটা বলছিলাম যে এখানে আসলে রেষারেষি বলতে এরকম না, দেখা যায় যে ধরো আমার বাড়িতে যদি কেউ থাকে, তারপরে হচ্ছে আমার বাড়িতে যদি কেউ থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে তোমার তার সাথে আমরা আসলে একটু আহ মানে আমার রুম, আমার বাড়ি, এটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। তো এই জায়গাটা থেকে পিসির বাসা, মানে পিসির নিজের বাপের বাড়ি, সেই জায়গা থেকে মাসি এসে, মাসি কিন্তু একটু দূরের সম্পর্কের মানুষ। ধরো তোমার বাবার বোন আর তোমার মায়ের বোন, এইটা দুইজনের মধ্যে বেশ ভালো একটা খাতির থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে যে আসলে একই জায়গায় তারা সবসময় থাকবে, এটাতে কিন্তু যার বাড়িতে থাকছে, অর্থাৎ পিসির বাড়িতে থাকছে, সেখানে পিসির কিছুটা আধিপত্য, পিসির কিছুটা দাপট একটু বেশি থাকে। দাপট শব্দটা কি জানি একটু আগে আমি দেখেছি কমেন্টে বলেছে, সেই সেই জায়গা থেকেই দাপটটা কিন্তু পিসির মধ্যে সবসময় ছিল। এই যে দেখো, এখানে বলা হচ্ছে তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা, অবহেলার ভাব কিন্তু ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো হচ্ছে মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদেরকে দেখে। সে কি রাগ, আর হচ্ছে সে কি তেজ, সে কি গো, মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে। অর্থাৎ এখানে মূলত যে জিনিসটা বলা হচ্ছে যে তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে, অর্থাৎ একই সাথে হচ্ছে তারা আহ হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কাজ করে, একই সাথে তারা বেশ সুখ দুঃখের খবর শেয়ার করে, সবই ঠিক আছে, কিন্তু যদি ঝগড়া লেগে যায় তাহলে কিন্তু তাদের মধ্যে, যদি ঝগড়া লেগে যায় তাহলে কিন্তু তাদের মধ্যে বেশ তেজ কাজ করে, বেশ রাগ কাজ করে, তখন তারা একজন আরেকজনের সাথে কথা বলে না, মনে হয় যে একজন আরেকজনকে একদম মেরে ফেলে, কেটে ফেলে, এমন একটা বিষয় বোঝানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। শোনো, একটা জিনিস নিয়ে আমি অনেকক্ষণ ধরে কমেন্ট দেখতেছি, সেটা হলো যে উপন্যাস কয়টা, এইটা নিয়ে একটা বেশ কনফিউশন তোমাদের মধ্যে দেখা যাচ্ছে। একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাংলা বইয়ে যেই জিনিসটা থাকে, তুমি যদি এইটা উল্লেখ করো বা এইটা তোমার অ্যান্সার হিসেবে দাও, সেখানে ভুল ধরার কারো কোনো সম্ভাবনা নেই, কারো কোনো সুযোগ নাই। এই জিনিসটা সবসময় মনে রাখবা। সেখান থেকে তোমার কাছে যদি প্রশ্নটা আসে, খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন বলে দিচ্ছে এখানে, তোমার বইয়ে 40টা আছে, তার মানে তুমি যদি 40টা দাও, তুমি সব থেকে সেফ থাকবা, কিন্তু এই জিনিসটা মাথায় রেখো। যদি 39টা দাও, তখন তুমি বোর্ডে যদি তোমার নাম্বারটা কেটে দেয়, তাহলে কিন্তু তুমি বলতে পারবা না যে ভাই আমার ক্লাসের টিচার বলছে এতটা, আমার ওর ক্লাসের অমুক বাংলা হেড বলছে অতটা। এইভাবে কিন্তু জিনিসগুলা কাজ করে না, একটু মনে রেখো। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, সবাই একটু ঠান্ডা মাথায় শোনো, বোঝার চেষ্টা করো যে আমরা কি করব। যত যাই হোক না কেন, তোমার বইয়ে যেটা আছে সেখান থেকে কোনোভাবেই তোমার অন্য কিছু দেওয়া উচিত না, ঠিক আছে। বই থেকে কারেকশন না আসা পর্যন্ত, বই থেকে কারেকশন আসলে এটা সাধারণত ওই শিক্ষাবর্ষে আসে না, পরের শিক্ষাবর্ষে হয়তো এডিট করে দেয়, সেই জায়গা থেকে যেটা থাকে সেটাই দিতে হয়। আমাদের আগের বছরের বইগুলোতে 40টা দেওয়া ছিল, তো সেখান থেকে 40টা দেওয়া ভালো। তোমাদের বইয়ে যদি না থাকে তাহলে তো খুবই ভালো, এই প্রশ্নটা তাহলে আসবেই না, ধরে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস নিয়ে, হ্যাঁ, বইয়ে যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমাদের বইগুলাতে, আগের বইগুলাতে হচ্ছে 2019 পর্যন্ত, 20 পর্যন্ত যেটা ছিল, 40টা দেওয়া ছিল, তো সেখান থেকে 40টা হচ্ছে অ্যান্সার করতে হয়। যদি চলে আসে, আমি তা কি বললাম তোমাকে, যদি চলে আসে 40টা অ্যান্সার করো, বিকজ লাস্ট সংস্করণ অনুযায়ী 40টা ছিল, কখনো 39টা কোনো বইয়ে ছিল না। তো বইয়ে যেটা ছিল সেটাই উত্তর করা লাগে। বুঝতে পেরেছি আমরা? কোনো কনফিউশন আছে?
হ্যাঁ, পাশে দিয়ে লিখে রাখো, বিকজ কিছু ইনফরমেশন আমাদের এখনই যে লাগবে, মানে এটা তোমার অ্যাডমিশনেও আসতে পারে, তো সেই সবকিছু মিলে লিখে রাখো। লাস্ট শিক্ষাবর্ষের লাস্ট সংস্করণ অনুযায়ী কিন্তু 40টা দেওয়া ছিল। তো সেই জায়গাটা থেকে আমি যদি বলি, আমার কাছে একটা বই আছে, আমি দেখেই তোমাদেরকে বলছি, কোনো অসুবিধা নেই। একটা মিনিট সময় নাও, সবাই ঠান্ডা। একটা জিনিস নিয়ে আমি দেখলাম যে 5 মিনিট ধরে মনে হয় কমেন্ট চলতেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, উইকিপিডিয়াতে 40টা দেখায়, ঠিক আছে, বইয়ে না থাকলে রাইট, তোমাদের এইচএসসি তে আসবে না, সবাই ঠান্ডা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কোনো মানে এটা নিয়ে এরকম কিছু না যে তোমাদের এত চিন্তা করতে হবে। আচ্ছা দাঁড়াও, আমাদের স্লাইডটাতে কি আছে একটু দেখি। প্রায় 40টি, রাইট। আমি যতটুকু জানি আমি বলি তোমাকে, সেটা হচ্ছে যে 40 নাম্বার যে উপন্যাসটা তিনি লেখা শুরু করেছিলেন সেটা কমপ্লিটেড হয় নাই, সেই কারণটাতে এটা হচ্ছে 39টা বলা হয়ে থাকে। স্টিল আমি তোমাদেরকে এটা আরো ডিটেল জেনে আমি তোমাকে জানাবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বলি, তোমরা হয়তো চিনবা কিনা জানি না, আমি যখন এইচএসসি তে ছিলাম, আমার আহ আমি এইচএসসি তে যখন পড়তাম তখন আমার টিচার ছিলেন হচ্ছে বাংলার আতিক স্যার। যারা নটরডেমে পড়ো বা হচ্ছে ভিকারুনের সাথে পড়ো বা ঢাকায় যারা পড়াশোনা করো, তারা আতিক স্যারের নাম হয়তো জানার কথা। স্যার মারা গিয়েছেন 2 বছর আগে। তো স্যার অসাধারণ বাংলা পড়াতেন। তখন হচ্ছে স্যার বলেছিলেন আর কি এই জিনিসটা যে সাধারণত 39 40 নিয়ে বেশ কনফিউশন হয়, তো বইয়ে যেটা আছে সেটা লেখাটা খুবই ভালো। বেসিক্যালি 40 নাম্বার উপন্যাসটা তিনি কমপ্লিট করতে পারেননি গল্প উপন্যাসের মধ্যে, তো সেই কারণে এটা 39 40-এর মধ্যে একটা বেশ দ্বিধাদ্বন্দ্ব লাগে আর কি। বাট তোমাদের বইয়ে যদি না থাকে একদম 21 22, তোমরা 22 ব্যাচের জন্য সম্ভবত 21 সংস্করণের বইটা পড়ো, সেখানে যদি না থাকে তাহলে চিল, কোনো প্যারা নেই, আসবে না ওই প্রশ্ন তোমাদের এইচএসসি পরীক্ষা থেকে, ঠিক আছে। তো এখানে আর মারামারি করো না নিজেদের মধ্যে। হ্যাঁ, এই জন্য বললাম যে মারামারি করার কিছু নেই, ইনফরমেশন যেটা জেনে রাখাটা ভালো। 39 বা 40 দুইটা নিয়ে বেশ মতবাদ আছে, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় 40 পাবা, বিভিন্ন জায়গায় 39 পাবা, তো এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই, ঠিক আছে, সবাই ঠান্ডা। আচ্ছা, পরবর্তী অংশে তাহলে আমরা চলে যাই। যেটা বলছিলাম যে তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক আছে, সবই ঠিক আছে, কিন্তু যখন তারা রাগারাগি করে, যখন তাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়, তখন তারা একদম ভয়ানক রূপ ধারণ করে, ঠিক আছে। আচ্ছা, পরের অংশে যদি যাই, যে শাকসবজি বেচে বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ। আচ্ছা, এটা শাকসবজি বেচে বাঁচবার মানে বলতে বোঝানো হয়েছে যে এখন তাদের আর্থিকভাবে যে অবস্থা, সেখান থেকে তাদের বেঁচে থাকাটাই যেন এক ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? সো যদি বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ হয়ে যায়, সেই জায়গা থেকে তারা বলতে চেয়েছেন যে এই যে জিনিসটা, এটাই মূলত হচ্ছে এই চ্যালেঞ্জটা বা এই বেঁচে থাকার কষ্টটা থেকে অতিক্রম করার জন্য তারা কি করেছে, তারা হচ্ছে একসঙ্গে কোমর বেঁধে নেমেছে কি করতে, একসাথে একমন হয়ে তারা শাকসবজি বেচবে। কোথায় যে শাকসবজি বেচবে? তারা শহরের বাজারগুলোতে গিয়ে শাকসবজি বেচতে যাবে, ঠিক আছে। সেই মিল জমজমাট হয়ে উঠলো আহ্লাদির ঘাড়, তারপর হচ্ছে ভার ঘাড়ে পড়ায়। নিজের পেট ভরানো শুধু নয়, নিজের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদে আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে, মানে বলা হচ্ছে যত চাই হোক না কেন, শুধুমাত্র নিজেদের যে খাওয়ার জন্য তা কিন্তু নয়, নিজেদের ভালোর জন্য তা কিন্তু নয়, নিজেরা বাঁচতে পারছে না তা কিন্তু নয়, যত যাই হোক না কেন, নিজেরা খাক বা না খাক, তাদের যে আরেকটা মানুষ, তৃতীয় ব্যক্তি, তাকে কিন্তু ভালো মতো রাখতে হবে। আহ্লাদিকে ভালো রাখার ক্ষেত্রে তারা দুজনেই একমত, তারা দুজনেই একত্রিত, তারা দুজনে একসাথে যেন চেষ্টা করতে যায়, ঠিক আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে। অর্থাৎ শ্বশুর ঘরের কবল থেকে মানে মূলত শ্বশুর বাড়িতে সে যে অত্যাচারের শিকার হয়, শ্বশুর বাড়িতে সে যে কষ্টের শিকার হয়, সেখান থেকে তাকে যে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, সেটি এখানে বলার চেষ্টা করা হয়েছে। গায়ের বজ্জাতদের নজর থেকে সামনে রাখতে হবে, কত দায়িত্ব তাদের, কত কাজ, আর হচ্ছে কত ভাবনা। অর্থাৎ বলা হচ্ছে যে কত চিন্তা ভাবনা করা হচ্ছে, মানে যত যাই হোক না কেন, সব শেষে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আহলাদের জীবনটা যেন তারা সুন্দরভাবে
রাখতে পারে, আহ্লাদিকে যেন তারা কোনোভাবে কষ্টের শিকার হতে না হয়। তারা তাদের মানে শ্বশুর বাড়িতে যদি পাঠানো না প্রয়োজন হয় তাহলে তারা সেখানে পাঠাবে না, কিন্তু তার শারীরিক ভাবে, তার শরীরে, তার মানসিক ভাবে তাকে যেন আর নির্যাতনের শিকার করতে না হয়, সেটাই মূলত হচ্ছে এখানে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাইফুর যে প্রশ্নটা করেছো যে মাসিপিসি কি নিজেরা শাকসবজি উৎপাদন করতো নাকি অন্য গ্রাম থেকে কিনে শহরে বিক্রি করতো? কিনে বাজারে বিক্রি করতো, বেসিক্যালি এটা একদম ক্লিয়ারলি কোথাও বলা নাই, কিন্তু যেটা বলা হয়েছিল ওই যে আগের সাইট গুলাতে এক জায়গায় আমরা দেখেছিলাম, যদি একটু যাই, দেখো, গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়, মানে বেচে দেয় আর কি। বেসিক্যালি এটাই বলা হচ্ছে যে তারা তো আসলে খুব একটা যে কৃষি কাজ করে এটা আমরা কোথাও ইঙ্গিত পাই না, কিন্তু এই লাইনটা থেকে ইঙ্গিত পাই যে গ্রামের যে অন্যান্য বাবুরা রয়েছে, অন্যান্য বাসিন্দারা রয়েছে, তারা এই নগদ কয়টা পয়সার জন্য দেখা যায় যে বাড়তি যে জিনিসগুলো রয়েছে সেগুলো বেচে দেওয়ার চেষ্টা করে। তো এই লাইনটা থেকে আমরা বুঝতে পারি যে মাসে পিসে কিন্তু নিজেরা উৎপাদন করে না, বরং গ্রামের বিভিন্ন মানুষের থেকে এই শাকসবজি গুলো নগদ কিছু পয়সার বিনিময়ে কিনে সেগুলো শহরে বিক্রি করার চেষ্টা করে। বুঝতে পেরেছি আমরা? ভালো একটা প্রশ্ন করেছো, ঠিক আছে। মার্কিং ওয়ার্ড গুলা ইম্পর্টেন্ট, হ্যাঁ, মার্কিং ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট বলতে এগুলো ধরো একটা মেইন পয়েন্ট আর কি। মেইন পয়েন্ট থাকে না যে, যেমন কোন চেষ্টায়, কিসের চেষ্টায়, সব পার্থক্য ভুলে যায়, শাকসবজি বেচবার চেষ্টায় হতে পারে। তো এরকম জায়গা থেকে পড়ানোর সময় একটা ব্যাপার থাকে তো, যে একটা লাইনে, এই লাইনটার মধ্যে এই জিনিসটা ইম্পর্টেন্ট বা বোঝার জন্য প্রয়োজন, তো সেখানে আমি হচ্ছে দাগ দিই সাধারণত, যেটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, পড়ার সময় আমি এই কাজটা করতাম, দাগাতে বই। আচ্ছা, তো নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্ন রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়েব বজ্জাতের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে গায়ের বজ্জাতটা বলতে এখানে কিন্তু এই যে যোগুর যে বন্ধু আছে, কৈলাস, অন্যান্য মানুষেরা যারা হচ্ছে ধরো যোগুর পক্ষে গিয়ে কথা বলছে, তাদেরকে তাদের কবল থেকেও যে রক্ষা করতে হবে, সেই চিন্তাটাও যেন আহ্লাদি বা হচ্ছে ওভারঅল তাদেরকে করতে হবে, এই জিনিসটার কথাই মূলত এখানে বলার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের কোনো, আচ্ছা, অনেকক্ষণ আসলে আমরা মোটামুটি পড়েছি, তোমরা একটু বলো তো যে তোমাদের এই পর্যন্ত কোনো কনফিউশন, কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে সেটা একটু আমাকে করে ফেলো, বলে ফেলো। তুষার এসেছে, আচ্ছা, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে একটু জানিয়ে ফেলো। ঠিক আছে। ওকে। ঠিক আছে, আমি তোমাদের কমেন্ট দেখছিলাম। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবাই আমরা বুঝতে পেরেছি, কোনো কনফিউশন নাই। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে। ওকে। ঠিক আছে, যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে তো খুবই ভালো। ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা পরের অংশটাতে চলে যাই। পরের অংশটাতে বলা হচ্ছে বাপ মা বেঁচে থাকে আহ্লাদিকে হয়তো শ্বশুর বাড়িতে যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তাতে নেই। এখন মাসি পিসিরই সব দায়িত্ব, বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আহ্লাদিকে পাঠানো হবে না। আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না, বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে, যারা কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায়। আচ্ছা, আতঙ্কে পাশুটে মারা এটার মানে কি বলতো দেখি, কেউ কি বুঝো কিনা? আচ্ছা,
পাশুটে মারা বলতে মূলত বোঝায় যে ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া, ভয়ে ধরো আতঙ্কিত হয়ে যাওয়া, ভয়ে এক ধরনের ধরো একদম তোমার হতে পারে যে একদম পাংশু বর্ণ ধারণ করা, একদম ফ্যাকাশে হয়ে যাওয়া, সেটাকে মূলত হচ্ছে পাশুটে মারা বলা হয়ে থাকে। ঠিক আছে, পাশুটে মারা বলা যায়। তো এখানে মূলত বলা হচ্ছে যে বাপ মা বেঁচে থাকে আল্লাহকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তারা তাতে নেই। এখন মাসি পিসিরই সব দায়িত্ব। অর্থাৎ বলা হচ্ছে যে মাসি পিসি অর্থাৎ যদি তার আহলাদির বাপ মা বেঁচে থাকতো তাহলে হয়তো এই ডিসিশনটা মাসি পিসি নিত না, তার বাপ মা নিত, যে তাকে বাপের বাড়ি পাঠাবে কি পাঠাবে না। কিন্তু এখন যেহেতু তারা কেউ নেই, সেই জায়গাটা থেকে মাসি পিসি কিন্তু মাসি পিসির উপর সকল দায়িত্ব এসে পড়েছে, যে তারা কি পারমিশন দিবে, কতটুকু পারমিশন দিবে না, ইত্যাদি বিষয়গুলো। ঠিক আছে, এখন তারা যেখানে জানে, দেখো এখানে বলা হচ্ছে কি বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে না। মানে এখানে আহ এখানে বলা হচ্ছে যে তোমার যত যাই হোক না কেন, মানে যত কষ্টই হোক না কেন খুনেদের কাছে, মানে যারা একদম পশুর মতো আচরণ করে, যারা এতটা নির্মম আচরণ করে, তাদের কাছে তো তার মেয়েকে অর্থাৎ আহলাদিকে তারা আর পাঠাতে পারে না। এবং যাদের কথা ভাবলেই আহলাদি নিজেও ভয়ে একদম আতঙ্কিত হয়ে যায়, ভয়ে তার মুখটা একদম তোমার ফ্যাকাশে হয়ে যায়, তাদের কাছে কোনোভাবে কিন্তু এই কাজটা করা যেতে পারে না। আমরা কি বোঝাতে পেরেছি? কোনো কনফিউশন থাকলে বন্ধুরা আমাকে প্লিজ একটু জানাও যে ভাইয়া এই জায়গাটাতে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি ভিডিওটি একটু অফ রেখেছি নেটওয়ার্কের সমস্যার কারণে, বাট আশা করি আমার কথা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ। ঠিক আছে, তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই অংশটুকু বোঝা যে যত যাই হোক না কেন তারা চেষ্টা করছে, যত কষ্টই হোক না কেন তারা চেষ্টা করছে আল্লাহকে ভালো রাখার, এবং কোনোভাবে এই খুনি মানুষের কাছে এই যারা হচ্ছে এতটাই নির্মম ভাবে আচরণ করে, নির্যাতন করে, তাদের কাছে তারা তাদের মেয়েকে পাঠাতে একদমই রাজি না। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, পাশুটে বলতে তো বোঝালাম। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী অংশে যদি চলে যাই, দেখো রয়েছে কি, পরবর্তী অংশ রয়েছে হচ্ছে বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহ্লাদিকে বর্তেছে, যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট, সামান্যই ছিল তার বাপের, তাও সিকি মতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে, তবু মুহূর্তে যা পাওয়া যায় তাতেই যোগু প্রবল লোভ। আচ্ছা, এখন যে জিনিসটা, আচ্ছা সমর্থ অর্থ কি, এই প্রশ্নটা বলেছিল। সমর্থ অর্থ বলতে এখানে মূলত তোমার হচ্ছে আহ যৌবন প্রাপ্ত, অর্থাৎ তার বয়স হয়েছে বিবাহর এমন মানুষকে বা এমন মেয়ের বা ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে সমর্থ মেয়ে মানুষ। এখানে সমর্থ মেয়ে মানুষ বলতে তার যে বিবাহের বয়স হয়েছে অথবা যৌবনে, মানে তার যে একটা নির্দিষ্ট বয়স হচ্ছে, সেটাই হচ্ছে মূলত এখানে বলার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, তো এখানে আহ মূলত বলা হচ্ছে যে যোগু কেন তার স্ত্রীকে নিতে চায়, এই উদ্দেশ্যটা এখানে স্পষ্ট করে বলার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে যে আসলে আহ্লাদিকে যে এমন ভালোবেসে তা যোগু ফেরত নিতে চাচ্ছে, ব্যাপারটা কিন্তু একদমই অমন নয়। আহ্লাদির প্রতি আহ্লাদের প্রতি যে খুব ভালো আচরণ করবে বা যোগু যে শুধরে গেছে, ব্যাপারটা কিন্তু একদমই এমন নয়, বরং তারা যে কারণে বা যোগু যে কারণে আহ্লাদিকে নিতে চাচ্ছে সেটি হলো আহ্লাদির বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহ্লাদিকে বর্তেছে, মানে যতটুকু জায়গা জমি আহ্লাদির বাবার ছিল বা হচ্ছে যাই ছিল না কেন সম্পত্তি, সেটা কিন্তু আহ্লাদি পেয়েছে। ঠিক আছে, কিন্তু আচ্ছা, কিন্তু আহ্লাদির বিষয়টা যেটা বলা হচ্ছে যে যতটুকুই ছিল আহ্লাদি কিন্তু ততটুকু সম্পত্তি পেয়ে গিয়েছে, সামান্যই ছিল তার বাপের, অর্থাৎ বলছে যে খুবই অল্প ছিল, কিন্তু তার সিকি মতো আছে মোটে।
বাকি গেছে গোকুলের কবলে। সিকি মতো মানে খুবই অল্প আছে, বাকি পুরাটাই যে গোকুলের কাছে চলে গেছে সেটা বলছে। তা মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। আচ্ছা, মুফতে যা পাওয়া যায় বলতে এখানে মূলত বোঝানো হয়েছে যে ফ্রিতে, বলা যায় না যে যতটুকু পাওয়া যায় তাতেই আর অসুবিধা কি, পাইলাম আরো 2 পয়সা আরো 4 পয়সা, এরকম বিষয়টা বলা হয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাও। পরবর্তীতে যদি বলি যে খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। আচ্ছা, কেন কোথাও সাহস হয় না? বিকজ তারা সবসময় ভয়ে থাকে যে যদি কোনো কারণে, যদি কোনো জায়গায় তাদের বা তারা কোথাও গেলে কি হয়, ওই যে যোগু সহ মানুষজন এসে তাদেরকে আক্রমণ করে ইত্যাদি বিষয়গুলো এখানে মূলত বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে মূলত, আচ্ছা একটা প্রশ্ন বারবার আসছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বারবার এসেছে তোমাদের কমেন্টে, দেখলাম যে গোকুলের কবলে বলতে এখানে কি বোঝানো হয়েছে। আচ্ছা, এইটা একটু কনফিউশন আছে। এই কনফিউশন আছে বলতে আমি বুঝাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। গোকুলের মধ্যে গো বলতে মূলত গরুকে বোঝানো হয়েছে এবং কুল হচ্ছে একটা বিশেষ বংশ বা গোষ্ঠীকে বোঝানো হয়। তো গোকুল শব্দটা যদি আমি বলি তাহলে হচ্ছে শ্রীকৃষ্ণ আর বলরামের যে লীলা ক্ষেত্র সেইটাকে মূলত গোকুল বলা হয়ে থাকে, ঠিক আছে। এখন এইখানে দুইটা জিনিস হতে পারে, এমন হতে পারে যে তাদের যে বিভিন্ন সময় ধরো আমরা যখন পড়েছিলাম একদম প্রথম দিকে মাসি পিসির প্রবন্ধটা পড়া শুরু করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে তাদের আসলে বিভিন্ন ধরনের পারিবারিক দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে, যেটার মধ্যে তারা চেষ্টা করেছিল তার বাবা হচ্ছে যতটুকু পারা যায় ভালো রাখার চেষ্টা করার জন্য, মানে তাদের পরিবারকে ভালো রাখার চেষ্টা করার জন্য। তো এবং পরবর্তীতে আবার ধরো দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষ বলছি কলেরা হয়েছিল, তো সবকিছু মিলিয়ে এমন হতে পারে যে তাদের পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে কিছু সম্পত্তি তারা হারিয়ে ফেলেছিল, ঠিক আছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে এইটা হচ্ছে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাও এইটা নিয়ে আমি একটু তো দেখে, এটা নিয়ে দেখে আমি একটু তোমাদেরকে আবার পরবর্তীতে জানাবো যেখানে গোকুলের কবলে বলতে কি বলা হয়েছে। এটা হচ্ছে একটু কনফিউশন আছে, তো এটা আমি শিওর হয়ে তোমাদেরকে পরের ক্লাসে জানিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, গোকুল মানে কি এটা বলেছি, বাট একদম মূলত হ্যাঁ এইটাই বলা, মূলত বোঝানো হয়ে থাকে যে হচ্ছে তোমার আহ অর্থগতভাবে ওই যে তোমার যে লীলা ক্ষেত্রের কথা অর্থাৎ যুদ্ধক্ষেত্রের কথা বললাম, যে শ্রীকৃষ্ণ এবং বলরামের যে যুদ্ধক্ষেত্র সেটাকে বোঝায়। বাট এখানে অনেকগুলো অর্থে গোকুলের কবলে বলতে এখানে বোঝানো হতে পারে যে গ্রামের যে বিত্তশালী মানুষ বা হচ্ছে উচ্চবিত্ত মানুষ তার সে দখল করে নিয়েছে, এটা হতে পারে। হতে পারে তাদের পরিবারের বিভিন্ন সমস্যার কারণে বা পরিবারের মানুষদের খারাপ ব্যবহারের কারণে বা পরিবারের মানুষের কারণে তার অনেক সম্পত্তি নষ্ট হয়েছে, এটা হতে পারে। হতে পারে কোনো দুর্যোগ, কোনো ধরনের মহামারীতে তার অনেক সম্পত্তি হারিয়ে গেছে, এটাও হতে পারে। তো এইটার মধ্যে কোনটা আসলে হওয়া উচিত সেটা আমি তোমাদেরকে পরের ক্লাসে শিওর করে বলে দিব, অসুবিধা নেই। বাট অর্থ বা ভাবটা তো বুঝেছো যে কোন জায়গাটা থেকে এই লাইনটা এসেছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আগাই, বলা হয়েছে যে খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদেরকে হয় না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আহ্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। কেন সঙ্গে নিয়ে যায়? কারণ হচ্ছে তারা ভয় পায় যে যদি আহ্লাদিকে একা রেখে যাওয়া হয় তাহলে যোগু কিংবা যোগুর পক্ষের মানুষ এসে হয়তো আহ্লাদিকে তুলে নিয়ে যেতে পারে, অথবা তার উপর কোনো বিপদ আপদ হতে পারে। তো সেই জায়গা থেকে তারা সেই সাহসটুকু পায় না। তারা যেখানেই যায় না কেন, যাই করে না কেন, আহলেদিকে সাথে নিয়ে করে, সবসময় তাকে সাথে রাখার চেষ্টা করে। এইটি হচ্ছে মূলত এখানে বলা হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে বলা হয়েছে মাসি বলে, ডরাসনে আলাদি ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভয় পাসনি, যাই হোক না কেন, এখানে আমাদের ভাওতা দিয়ে বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে, বিভিন্ন ভাবে ধরো তোমার জাস্ট বলার জন্য বলে যে আচ্ছা আজকে
বলেছিল না যে যোগু হচ্ছে মামলা করবে, পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবে, এগুলো বলা হয়েছিল কেন? এগুলো বলা হয়েছিল তাদেরকে ভয় দেখানোর জন্য। তো এটা কি বলা হচ্ছে যে ভারতা দিয়ে তাদেরকে ভয় দেখানোর বা তাদেরকে দমানোর ফিকির সব মানে চেষ্টা করা হচ্ছে, বারবার চেষ্টা সব। নয়তো কৈলেশকে দিয়ে, এই যে দেখো এই কথাটা এসেছে, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলায় মোদের, অর্থাৎ তারা বুঝতে পারছে যে তোমার হচ্ছে যে কৈলাস বা কৈলেশ যেটাই বলি না কেন, ওকে দিয়ে কিন্তু মূলত যোগু তার মনের কথাগুলা মাসি পিসির কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, মাসি পিসিকে ভয় দেখানোর চেষ্টা করেছে। মাসি বলে 4 মাসে পড়লি আর কটা দিন বা, মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি কি, আমরা বুঝতে পারছি যে তোমার এখানে আহ তোমার আহ্লাদি কিন্তু কি বলতো, আহ্লাদি কিন্তু অন্তঃসত্ত্বা এবং হচ্ছে যে তার সামনে যে একটা মানে তার যে বাবু হবে সেই জিনিসটা কিন্তু এখানে বলার চেষ্টা করা হচ্ছে। তো দেখা যায় যে এই যে সময়টা, অর্থাৎ সন্তান জন্মদানের আগে যে সময়টা রয়েছে, সেই সময়টাতে কিন্তু সাধারণত মেয়েরা কি করে, মা বা মার কাছেই থাকে। বিকজ দেখা যায় যে একটা কঠিন সময় পার করতে হয়, শারীরিক ভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময়টা একদম কমফোর্ট জোন হিসেবে বা সব থেকে ভালো হিসেবে, ভালো জায়গা হিসেবে মা বা মার সাথে মাসির সাথেই থাকতে হয়। এই জিনিসটা মাসি বলার চেষ্টা করেছে। বলেছে যে জামাই এলে বুঝিয়ে বলবো যে এই যে সন্তান জন্মদান 4 মাস মানে আর 3-4 মাসই তো বাকি আছে বা 5 মাসই বাকি আছে, তো এই সময়টা আসলে মাসির সাথে থাকাটাই ভালো। পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। অর্থাৎ বুঝতে পারছি যে পিসি বলার চেষ্টা করছে যে যখন সন্তান হয়ে যাবে, সন্তানের মুখ দেখলে তার মনে কিন্তু আর কোনো ধরনের কষ্ট থাকবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে। আহ তারপর হচ্ছে যে তোর পিসে ছিল যোগুর মতো। কি বলা হচ্ছে? পিসে ছিল যোগুর মতো, পোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ, চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে। মূলত এখানে পিসি বলার চেষ্টা করছে যে তার ফুপা, অর্থাৎ মানে আহ্লাদির ফুপা বা হচ্ছে তার যে স্বামী, পিসির স্বামী, সেও খুব খারাপ একটা মানুষ ছিল, সে ওরকম অত্যাচার করতো, কোনো কথা শুনতো না। কিন্তু যখনই তার খোকা মানে তাদের সন্তান এসেছে, সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে দেখে সে যেন একটা ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। সে যত্ন নেওয়া শুরু করেছে, পরিবারের মানুষের প্রতি যত্ন নেওয়া শুরু করেছে, পাশাপাশি তার স্ত্রীর প্রতি সম্মান করা, স্ত্রীর কথা শোনা, এই বিষয়গুলাতেও সে আরো সতর্ক হয়েছে। তো এখান থেকে মূলত বলার বা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যখনই তাদের সন্তান অর্থাৎ যোগু এবং আহ্লাদির সন্তান চলে আসবে, যোগু একজন ভালো মানুষে পরিণত হবে। সে আহ্লাদের প্রতি যে যত্নটুকু করার প্রয়োজন সেটা করবে, ভালো মতো যা যা করা প্রয়োজন সবকিছুই করবে, এই জিনিসটা বলা হয়েছে। আচ্ছা, মাঝে একটা লাইন বাদ চলে গিয়েছিল। আচ্ছা, এখানে আসলে বোঝার মতো কিছু নাই। ওকে, পরবর্তীতে বলি যে মাসি বলে তোর মেশো ঠিক ছিল, শাওরি ননদ ছিল ভাগ, উঠতে বসতে কি ছাঁচা খেয়েছি, ভাবলে বুক কাঁপে। কিছু জিনিস আলাদি, মেয়েটা যেই কোলে এলো শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। অর্থাৎ এখানে আবার পিসি মাসির নিজের এক্সপিরিয়েন্সটা, নিজের অভিজ্ঞতাটা বলার চেষ্টা করছে। মাসি বলছে যে তার যে স্বামী সে খুব ভালো ছিল, সে কোনোভাবে খারাপ ব্যবহার করেনি, খারাপ কিছু করেনি, খুব সুন্দর মতো তার যত্ন করেছে, যত্ন নিয়েছে। কিন্তু যেটা বলার চেষ্টা করা হয়েছে সেটা হলো গিয়ে যে তোমার তার পরিবারের মধ্যে তোমার হচ্ছে যে শাশুড়ি আর ননদ, মানে শাশুড়ি বলতে এখানে মূলত শাশুড়ির কথা বলা হচ্ছে, এবং ননদ বলতে মূলত তার স্বামীর যে বোন তার কথা বলা হচ্ছে। তো শাশুড়ি এবং ননদ দুইজন ছিল খুব খারাপ, দুইজন ছিল বাঘ, বলা হয়েছে বাঘের সাথে তুলনা করা হচ্ছে, যে খুবই রাগারাগি করতো, চিল্লাচিল্লি করতো, দাদার সাথে খারাপ ব্যবহার করতো। এবং বলা হয়েছে যে উঠতে বসতে গেলে সে বিভিন্ন ভাবে ছেঁচা খেয়েছে, মানে তাকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এবং ভাবলেই সে যে এখন কষ্ট পায় সেটিও কিন্তু এখন বলা হয়েছে। আরো বলা হচ্ছে যে আহ মেয়েটা যে কোলে এলো, মেয়েটা কোলে এলো মানে যখন মাসি নিজের মেয়ে হলো তখন কিন্তু তারা, অর্থাৎ পরিবার থেকে একটা নরম হয়ে গিয়েছে সবাই, পরিবার থেকে সবাই যেন তাকে মাথায় তুলে রাখার চেষ্টা করেছে, তার প্রতি অনেক যত্ন নিয়েছে। এই জিনিসটা মূলত এখানে বলার
চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পিসি বলে তুইও যাবি স্বামীর ঘর করবি, ডরাসনি, ডর কিসের? অর্থাৎ এখানে পিসি মূলত বলার চেষ্টা করেছেন যে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে, সন্তান হয়ে গেলে তারপরে তুইও যে স্বাভাবিকভাবে তোর স্বামীর সাথে জীবন যাপন করতে পারবি, স্বামীর সাথে সংসার করতে পারবি, এখানে কোনো ধরনের সমস্যা নেই। এবং দেখা যাবে যে যোগুও খুবই ঠিক হয়ে যাবে। যোগুরও এখন যে তোমার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, মানুষ হিসেবে তার যে প্রবলেম গুলা রয়েছে সেগুলো তারা তখন ফিক্স করে ফেলতে পারবে, এটি মূলত বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটলো, আহ্লাদের পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই কিন্তু দিন কেটে গিয়েছে। তবুও মাসি পিসির কথায় সে একটু শোয়, শরীর নয় মনটা তার কেমন করছে। আচ্ছা, এখানে যে জিনিসটা বলার চেষ্টা করা হয়েছে যে বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়, এখানে দেখো তাদের যে মানে শারীরিক ভাবে প্রতিদিনকার কষ্টটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে কিভাবে, যে তারা সকালবেলা হয়তো বেরিয়ে যায়, বের হয়ে সে শহরের বাজারে বিভিন্ন ভাবে, দেখো মানুষের কাছে থেকে আগে জিনিসপত্র কিনে, তারপরে সেটা দিয়ে সালতি বেয়ে শহরে দূরে চলে যায়। সালতি চালানো বা নৌকা চালানো কিন্তু অনেক কষ্টের একটা কাজ। তারপরে আবার ফিরে আসে, ফিরে এসে কিন্তু সেখানে মানে নিস্তার নেই, সেখানে আবার রান্না বান্না করতে তারা লেগে যায়। বাইরে দিন কাটলো, আহ্লাদের পরিশ্রম কিছুই হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবুও মাসি পিসির কথা সে একটু শোয়, শরীর নয় মনটা তার কেমন করছে, অর্থাৎ মানসিক ভাবে সে যেন একটা এক ধরনের কষ্টে আছে। নিজেকে আহ্লাদের ছেঁচড়া, নোংরা এবং নর্দমার মতো লাগে। কেন এরকম লাগছে? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে সে বুঝতে পারছে যে তাকে নিয়ে মাসি পিসির একটু কষ্ট করতে হচ্ছে, বিভিন্ন আহ ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার একইভাবে সে যখন তার স্বামীর বাড়িতে যাবে সেখানে তাকে অবহেলার শিকার হতে হচ্ছে, তাকে সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তো সেই জায়গা থেকে তার কাছে মনে হয়েছে সে যেন আসলে এখন আর মানুষ হিসেবে তার যে সম্মানটুকু সেটি আর সে বোধ করছে না, বরং তাকে নিজেকে ছেঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগছে। আচ্ছা, মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। মানে এখানে দেখো একটা একটা কতটা মানে নিষ্ঠুর আমি বলবো এটা, যে আহ মানুষজন এতটা খারাপ, মানে তার দিকে তাকানো বলো, কিংবা সে এখন আসলে তার স্বামীর সাথে নাই, সে কারণে তাকে কোনোভাবে আবার মানে আহ এটা আসলে এতটা খারাপ, মানে বলতে এতটা খারাপ শোনাচ্ছে। আবার দেখো লাইনটা আরেকবার যদি পড়ি তোমাদের জন্য, মাসি পিসি আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। এইচএসসি স্টুডেন্ট হিসেবে আমি আশা করি যে তোমরা এই লাইনটা পড়ে বুঝতে পারছো। আমরা কিছুদিন আগে কৃতদাস মানে প্রথা সম্পর্কে বলেছিলাম, আমি মনে হয় যে আমি কিংবদন্তির কথা বলছি এটি পড়ানোর সময় বা আগে বলেছি কোনো একটা সময়। তো এখানে মূলত তাকে কিনে নেওয়ার একটা ব্যাপার যেন কাজ করছে, যে আচ্ছা মাসি পিসির তো কষ্ট হচ্ছে, আমরা বা হচ্ছে কোনো মানুষ তাকে কিছু অর্থের বিনিময়ে আহ্লাদিকে কিনে নেওয়া বা আহ্লাদিকে আহ মানে বুঝতে পারছো তো, এই জিনিসটা খুবই খুবই মানে একদম আমাদের সমাজে মানুষের মেন্টালিটি, মানুষের মানসিকতা এতটা নিচ, এতটা মানে এতটা মানে খারাপ যে তুমি আসলে মানে পশুর থেকেও, পশু থাকে না, পশু বলতে আমি বলতেছি যে ধরো বিভিন্ন অন্যান্য প্রাণী যারা রয়েছে তাদের মধ্যেও মনে হয় এর থেকে বেটার আহ বোধ শক্তি রয়েছে, যে তুমি একটা মানুষের কষ্ট হচ্ছে দেখে তাকে অর্থের বিনিময়ে কিনে নিতে চাচ্ছ নিজের সুবিধার জন্য, নিজের আহ বিভিন্ন তোমার বিলাসিতার জন্য। এইটা আসলে তো কোনোভাবে কাম্য না, তাই না? বরঞ্চ তুমি অন্যভাবেও তো সাহায্য করার চেষ্টা করতে পারতা। বাট আমাদের সমাজে মানুষের আসলে ধরো মেন্টালিটিটাই অনেক খারাপ, অনেক নিচু, এটা আমাদের আসলে কিছু করার নেই। আমরা পড়াশোনা করছি, আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, হয়তো আমাদের জেনারেশনে গিয়ে এটা এখন অনেকটা বেটার হয়েছে, আমাদের জেনারেশনের পরে এটা হয়তো আরো বেটার হবে, রাইট? সো আমরা সবাই অ্যাটলিস্ট নিজেরা চেষ্টা করব যে আমাদের নিজেদের মাধ্যমে কেউ যেন কখনো হ্যারাসমেন্টের শিকার না হয়, কেউ যেন, আমি একটা জিনিস খুব স্ট্রংলি মেনটেন করার চেষ্টা করি আমি আমার লাইফে, সেটা হচ্ছে যে আমার মাধ্যমে, আমার দ্বারা যেন কোনো মানুষ কখনো আহ ইনসিকিউর ফিল না করে, বা হচ্ছে আমার দ্বারা কখনো কোনো মানুষ যেন
ধরো মানে এমন যদি হয় যে আমি আছি দেখে তার কোনো একটা প্রবলেম হচ্ছে, বা আমার দ্বারা কষ্ট পাচ্ছে, আমার দ্বারা সে একটু ভয় পাচ্ছে, এটি যেন আমার মাধ্যমে কখনো না হয়। তো আমার ক্লাসে যে যারা আছো তাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে নিজেদের জীবনে এই লাইফের প্র্যাকটিসটা স্টার্ট করা উচিত। শুধুমাত্র পড়াশোনা করাটাই আমাদের কিন্তু উদ্দেশ্য না। পড়াশোনা করে একজন ভালো মানুষ হওয়া, একজন প্রকৃত মানুষ হওয়া, যেন তোমার থেকে আরেকজন মানুষ তোমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তোমার তারা যেন কখনো কেউ অনিরাপদ বোধ না করে, সেটা মাথায় রাখবে। ছেলে মেয়ে দুইজনের জন্যই কিন্তু সমানভাবে প্রযোজ্য। তো সেটা মাথায় রেখে এগিয়ে যেও, হোপফুলি কোনো একটা সময় আমরা আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আরেকটু আগাই। গায়ের কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে, মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল। কিন্তু গোকুল হাল ছাড়েনি, মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের বাপ ছাড়া এই মাসি পিসি কি দুর্ভোগ তাদের, তার জন্য। মাসি পিসিকে এতটা যন্ত্রণা দেওয়ার চাইতে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সইত, যোগুল লাথি খেত। ঈষৎ তন্দ্রার ঘরে শিউরে উঠে আলাদি। এক পাশে মাসি, আরেক পাশে পিছিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন। গোকুল বলতে এখানে আমরা বুঝতে পারছি এখন যে এখানে তোমার অর্থ সম্পদে বা হচ্ছে সমাজে বা ওইখানকার কোনো বড় মানুষকে বোঝানোর কথা হয়েছে, বা বিত্তশালী কোনো মানুষের কথাই মূলত বলার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? তো এবং মাসি পিসির এই যে নিরাপদ আশ্রয়, মাসি পিসির যে উপর ডিপেন্ডেন্স, এটা থেকে আহলাদি মাঝে মাঝে চিন্তা করে যে মাসি পিসির এই নিরাপদ জায়গা ছাড়া মাসি পিসিকে দুপাশে না নিয়ে সে কি কোনোদিন চলতে পারবে কিনা, সে কোনোদিন টিকে থাকতে পারবে কিনা, এই ধরনের একটা কনফিউশন তার মধ্যে কিন্তু কাজ করে। রান্না সেরে খাওয়ার আয়োজন করেছে বা করছে মাসি পিসি। একবারে ভাত টাত বেড়ে আহলাদিকে ডাকবে। ভাগাভাগি কাজান তাদের আহ ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না। দুজনে মিলে কাজ করে যে যেন একজনে করছে। এবার ব্যঞ্জনে নুন দিবে এ কথা বলতে হয় না পিসিকে। ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে। মূলত এটুকু পরে আমরা আজকে ক্লাসটা শেষ করব। এখানে যে এক্সপ্লেনেশনটা আমি যদি বলি, এখানে মূলত তাদের মধ্যে যে সখ্যতা, তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং, এইটার কথা ইঙ্গিত করা হয়েছে যে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এতটুকু ভালো, তাদের মধ্যে এতটাই সখ্যতা রয়েছে যে দেখে মনে হবে যে দুইজন না বরং একজনই সকল কাজ করছে। শুধুমাত্র তাই নয়, আরেকটা বিষয় হচ্ছে যে তোমার হচ্ছে যেটা বলছিলাম যে শুধুমাত্র সেটাই নয়, বরং এমনকি তাদেরকে বলতে হয় না যে এখন নুন দিতে হবে, নুন মানে লবণ দিতে হবে, লবণের পাত্রটা এগিয়ে দাও। যখন সময়, অটোমেটিক্যালি একজন আরেকজনের এই প্রয়োজনগুলা বুঝতে পারে এবং বুঝে তারা কিন্তু সেই অনুযায়ী কাজ করতে পারে। ধরো এখন লবণ দেওয়া প্রয়োজন, এমন না যে মাসির বা পিসির মুখ ফুটে বলতে হবে যে রয়েছে মাসির কাছে, পিসি কিন্তু অটোমেটিক্যালি সেই লবণের পাত্রটা এগিয়ে দেয়। তো এই জিনিসগুলো, এই ধরনের বন্ডিং, এই ধরনের সখ্যতার কথাগুলো কিন্তু মূলত এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে বন্ধুরা একটু আমাকে জানিয়ে দাও যে ভাইয়া এই জায়গাটাতে আমাদের একটু কনফিউশন রয়েছে, এই জায়গাটাতে আমি শুনতে পারছি না। ঠিক আছে? ব্যঞ্জন বলতে এখানে মূলত তোমার রান্না করা বিভিন্ন তরকারির কথা বলা হচ্ছে, নট বেগুন অনলি। বেগুন দিয়ে অনেকেই কমেন্ট করতেছো, বেসিক্যালি রান্না করা তরকারিকেই ব্যঞ্জন বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু জানাও, অন্যথায় আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে পারবো। আমরা আবার পরবর্তী ক্লাস করব। আমি জানি যে তোমাদের মনে হয় পূজার একটা বন্ধ দেওয়া হয়েছে আগামী কালকে থেকে কিনা আমি শিওর না, তারিখটাও আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট জানো একটা 5-6 দিনের একটা বন্ধ রয়েছে। সবাই সুন্দর মতো পূজার ছুটিটা উপভোগ করো, আনন্দ করো। অবশ্যই হিন্দু ধর্মের সব থেকে বড় একটা উৎসব দুর্গাপূজা। আহ আমাদের যে বন্ধুরা রয়েছে যাদের দুর্গাপূজার তোমার হচ্ছে মানে হিন্দু চা বন্ধুরা রয়েছে, তাদেরকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা যে তোমরা একটা ভালো সময় পার করো, একটা ভালো উৎসব কাটাও। এরপরে হচ্ছে আমরা আবার পড়াশোনায় ব্যাক করব। যারা বাকি যারা রয়েছে তাদেরকেও শুভেচ্ছা যে একটা আসলে উৎসবটা ধর্ম যার যার, উৎসবটা তো সবার কাছে, তাই না? তো সবাই মিলে সবার সাথে বন্ধু হয়ে একসাথে আমরা উৎসব পালন করব, এটাই আসলে আমাদের কামনা থাকা উচিত, এটাই আমাদের করা উচিত। তো সেই জায়গা থেকে শুভেচ্ছা থাকলো সবারকে। যারা বন্ধটা পেয়েছো অনেকে একটু নিজেদের জন্য একটু সময় নিও,
আহ বাবা মার সাথে একটু সময় দিও, পড়াশোনাটাও একটু একটু করো, কারণ 5-6 দিন এত বড় একটা গ্যাপ দেওয়া আসলে উচিত হবে না। টুকটাক যতটুকু পড়াশোনা করা সম্ভব করে ফেললো কিন্তু অবশ্যই। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে ক্লাসটা এখানে শেষ করে দেই। সবাইকে আসসালামু আলাইকুম।